উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দক্ষিণ, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম বিস্তীর্ণ এলাকা জুড়ে বিস্তৃত বিশ্বের বৃহত্তম বদ্বীপ ভূমি সুন্দরবন। এই অঞ্চলে জয়নগর, ক্যানিং, বাসন্তী, গোসাবা, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে বহু জনপদ ছড়িয়ে রয়েছে। প্রকৃত অর্থে সুন্দরবন বলতে বোঝানো হয় দক্ষিণ প্রান্তের সংরক্ষিত বনাঞ্চলকে, যেখানে এখনো প্রকৃতির আদিম রূপ চোখে পড়ে। ইতিহাস বলছে সুন্দরবন খুব বেশি প্রাচীন নয়, 2 থেকে 3 হাজার বছর আগেও এই ভূখণ্ড ছিল সমুদ্রগর্ভে। গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর বহমান স্রোতে ক্রমাগত পলি জমে ধীরে ধীরে গঠিত হয়েছে এই বিশাল বদ্বীপ। প্রকৃতির দীর্ঘ প্রক্রিয়ায় জন্ম নেওয়া এই ভূমি আজ বিশ্বের এক অনন্য জীব বৈচিত্র্যের আধার। তথ্য বলছে এই বনাঞ্চল ও তার আশেপাশের এলাকায় প্রায় 4.5 মিলিয়ন মানুষের বাস। কিন্তু জানেন কি, তাদের প্রতিটি গ্রাম, প্রতিটি দ্বীপ ধীরে ধীরে সমুদ্রের নিচে চলে যাচ্ছে। এই বনে 4.5 মিলিয়ন মানুষ বাস করে। তাদের প্রতিটি গ্রাম, প্রতিটি দ্বীপ ধীরে ধীরে সমুদ্রের নিচে চলে যাচ্ছে। এই তথ্য নতুন নয়, বিজ্ঞানীরা দশকের পর দশক ধরে এই সতর্কতাই দিয়ে আসছেন, কিন্তু আজও প্রশ্নটা কিন্তু থেকেই যায়। এটা জানা সত্ত্বেও কেউ কিচ্ছু করছে না কেন? এবং আরো বড় প্রশ্ন যেটা, এই সর্বনাশের জন্য দায়ীটা কে? আজকের তদন্তে সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করব। সুন্দরবনের সমস্যা একটা নয়, বরং দুটো। প্রথমত, সমুদ্রে জল উঠছে। বিশ্ব উষ্ণতার কারণে গত 50 বছরে বঙ্গোপসাগরের উচ্চতা বেড়েছে প্রায় 6 সেন্টিমিটার। কি শুনতে কম মনে হচ্ছে? ভাবুন, এই 6 সেন্টিমিটার মানে হাজার হাজার হেক্টর উপকূলীয় জমি প্রতিনিয়ত জোয়ারে ডুবে যাওয়া। কিন্তু দ্বিতীয় সমস্যাটা, সেটা তো আরো বেশি ভয়ঙ্কর। সুন্দরবনের মাটি নিজে থেকেই নিচে বসে যাচ্ছে। প্রতি বছর প্রায় 5 থেকে 8 মিলিমিটার, মানে একই সঙ্গে সমুদ্র উপরে উঠছে এবং মাটি নিচে নামছে। বিশ্বের সবচেয়ে দ্রুত ডুবে যাওয়া বদ্বীপগুলোর মধ্যে সুন্দরবন কিন্তু এখন শীর্ষে, এবং এটার পেছনে প্রকৃতির দোষ যতটা, মানুষের সিদ্ধান্তের দোষ তার চেয়েও অনেক বেশি। হুগলি নদীর মোহনায় একটি দ্বীপ আছে, নাম ঘোড়ামারা। 1970 সালে এই দ্বীপে 40,000 মানুষ বাস করতেন। আজ বাস করেন 5,000-এরও কম। এটা দারিদ্র্য বা কর্মসংস্থানের কারণে চলে যাওয়া নয়, এটা দ্বীপটা আক্ষরিক অর্থে সমুদ্রে ডুবে যাওয়া। স্যাটেলাইট ছবি তুলনা করলে দেখা যায় 1975 থেকে 2010 সালের মধ্যে ঘোড়ামারা তার মোট আয়তনের 38% হারিয়েছে। প্রতি বছর প্রায় 50 হেক্টর জমি সমুদ্র গিলে নিচ্ছে। সেই মানুষগুলো কোথায় গেছে? অনেকে গেছেন সাগরদ্বীপে, কেউ কেউ কলকাতায়, কিন্তু তাদের গ্রাম আর নেই, তাদের পূর্বপুরুষদের কবর আর নেই, তাদের মন্দির, মসজিদ সেগুলো এখন সমুদ্রের তলায়। সুন্দরবনকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল বাঁধ, 1000 কিলোমিটার উপকূলীয় বাঁধ, কিন্তু এই বাঁধের বেশিরভাগ এখন মেরামতের বাইরে। কিন্তু কেন? আসলে রাজনৈতিক অবহেলা। বাঁধ মেরামত করা ভোটের ইস্যু নয়, সেতু নির্মাণ ভোটের ইস্যু। দৃশ্যমান কাজের ক্ষমতা আছে, কিন্তু অদৃশ্য সংরক্ষণের ক্ষমতা নেই। তাই প্রতিটি সরকারের আমলে বাঁধ ভাঙে, বন্যা হয়, মানুষ মরে এবং পরের সরকার প্রতিশ্রুতি দেয়। কিন্তু বাঁধের সমস্যার চেয়েও গভীরে গেলে দেখা যায় ফারাক্কা বাঁধ। 1975 সালে চালু হওয়া এই বাঁধ গঙ্গার গতিপথ পরিবর্তন করে দিয়েছে। গঙ্গার সঙ্গে আসা পলি, যে পলি প্রাকৃতিকভাবে সুন্দরবনের ভূমি ধরে রাখতো, সেই পলি আর সেভাবে আসে না। ফলে সুন্দরবনের মাটি নিজের ওজন বহন করার ক্ষমতা হারাচ্ছে। এবং তৃতীয় কারণ, চিংড়ি চাষ। 90-এর দশক থেকে সুন্দরবনের ব্যাপক এলাকায় বন কেটে চিংড়ি ঘের তৈরি হয়েছে। সেই ম্যানগ্রোভ বন যা ঝড় ও জলোচ্ছ্বাস ঠেকাতো, তার জায়গায় এখন চিংড়ির পুকুর। মুনাফা গেছে শহরে, ক্ষতি রয়ে গেছে এই সুন্দরবনে। চলুন একটা তথ্য দিয়ে শুরু করি। বাংলাদেশ প্রতি বছর বিশ্বের মোট কার্বন নিঃসরণের মাত্র 0.35% দায়ী। পশ্চিমবঙ্গ তারও কম। কিন্তু জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশ সবসময় শীর্ষে। আর এটা একটা মনে হয় না অদ্ভুত অন্যায়? মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের মোট কার্বনের 15% ছাড়ে, ইউরোপীয় ইউনিয়ন ছাড়ে 8%, আর চীন ছাড়ে 31%।
সেই কার্বন বায়ুমণ্ডলে মিশে সমুদ্রের তাপমাত্রা বাড়ায়, আর সেই গরম সমুদ্র গলায় মেরু অঞ্চলের বরফ, আর সেই গলা বরফ বঙ্গোপসাগরের জল বাড়ায়, আর সেই বাড়তি জল গ্রাস করছে এই সুন্দরবন। সুন্দরবনের মানুষেরা বিশ্বের জলবায়ু বিপদের সবচেয়ে বড় মূল্য দিচ্ছেন, একটা বিপদ যাতে তাদের কোনো দায় নেই। সুন্দরবনে মৌয়াল সম্প্রদায় আছে। শতাব্দীর পর শতাব্দী ধরে তারা বন থেকে মধু সংগ্রহ করে। বাঘের সঙ্গে সহাবস্থান করতে করতে তারা একটা জ্ঞান তৈরি করেছে যা পৃথিবীর অন্য কোথাও নেই। সেই মধু সংগ্রহের পথ এখন জলের নিচে। জেলে সম্প্রদায়ের নৌকো এখন অনেক জায়গায় আর ভিড়তেই পারে না। যে ঘাট ছিল সে ঘাট এখন ডুবে গেছে। একটি সভ্যতা যা হারিয়ে যায়, তা শুধু জমি নয়, তা ভাষা, তা গান, তার রান্নার পদ্ধতি, তার ঝরকে পড়ার কৌশল, তার বাঘের ভয়কে উপেক্ষা করে বনে ঢোকার সাহস, এই সব কিছু একদিন থাকবে না। সমুদ্র শুধু মাটি নয়, সমুদ্র স্মৃতিও নেয়। বিজ্ঞানীদের মডেল বলছে 2050 সালের মধ্যে বর্তমান গতিতে চললে সুন্দরবনের প্রায় 30% স্থায়ীভাবে জলের নিচে চলে যাবে। ঘোড়ামারার মতো আরো 10টি দ্বীপ মানচিত্র থেকে হারিয়ে যাবে। লক্ষাধিক মানুষকে বাস্তুচ্যুত হতে হবে, এবং সুন্দরবনের বনাঞ্চল যা আয়লা, আমফান, বুলবুলের মতো ঘূর্ণিঝড় থেকে কলকাতা ও ঢাকাকে রক্ষা করে, সেই বনাঞ্চল সংকুচিত হতে হতে এমন একটা জায়গায় পৌঁছবে যেখান থেকে সে আর সুরক্ষা দিতে পারবে না। তখন শুধু সুন্দরবনের মানুষরা বিপদে পড়বেন না, বিপদে পড়বে এই পুরো বাংলার উপকূল। কিন্তু এটা অনিবার্য নয়। ম্যানগ্রোভ পুনরুদ্ধার প্রকল্প আছে যেগুলো ইতিমধ্যেই কাজ করছে। জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি আছে যেগুলো পূরণ হয়নি। আন্তর্জাতিক চাপও আছে যেটা প্রয়োগ হয়নি। আর এই সর্বনাশ প্রকৃতির সিদ্ধান্ত কিন্তু নয়, এটা আসলে মানুষের নিষ্ক্রিয়তার সিদ্ধান্ত। এবং মানুষ যে সিদ্ধান্ত নেয়নি সেই মানুষটা সুন্দরবনে থাকে না। সুন্দরবন বাংলার পরিচয়। রবীন্দ্রনাথ এই বনে এসেছিলেন। এই বনের বাঘ আমাদের জাতীয় পশু। এই বনের ম্যানগ্রোভ আমাদের উপকূলের প্রথম সুরক্ষা। এই বনই যদি না থাকে, আমরা আর কি? কমেন্ট করুন আপনার মতে সুন্দরবনকে বাঁচাতে সবচেয়ে আগে কি করা দরকার? সরকারি নীতি, আন্তর্জাতিক চাপ, নাকি স্থানীয় সংরক্ষণ? আপনার মতামত জানান। এই ভিডিওটা শেয়ার করুন, কারণ সুন্দরবনের কথা বলার মানুষ যত বেশি হবে ততই ভালো।